মহাশিবরাত্রি স্পেশাল ব্রত কি থালি। যে কোনো ব্রত উপবাসের দিন আমরা একটু নিরামিষ আহার গ্রহণ করি, কিন্তু অনেকেই নির্জলা উপবাস তাদের শারীরিক কারণের জন্য বা অন্যান্য অনেক কারণে কিন্তু করাটা তাদের জন্য সমীচীন নয়। তাই জন্য একটা থালি আইডিয়া, যে কোনো আপনি উপবাসের দিন এই থালিটা গ্রহণ করতে পারবেন। শিবরাত্রি ছাড়াও নবরাত্রি, দুর্গাপুজোর বিশেষ কিছু দিনগুলোতে আপনি অনায়াসেই বা অন্যান্য যে কোনো দিন আপনি এই থালিটা নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন অনায়াসে। ছোট থেকে বড় সবাই এই হেলদি থালিটা কিন্তু গ্রহণ করতে পারবেন। আমি রাইস ব্রান অয়েল দিলাম, আর এখানে আমরা একটা কাউনের চাল বা শ্যামা রাইসের বাসন্তী পোলাও আপনার সাথে শেয়ার করব। এখানে দিলাম লবঙ্গ বেশ অনেকটা পরিমাণে, আর বেশ অনেকগুলো তেজপাতা। এই শ্যামা চালের পোলাও বানানোর জন্য, বাসন্তী পোলাও বানানোর জন্য, বা আপনি এখানে আমি একটু ভেজিটেবল অ্যাড করছি। গাজর এই সময় সিজনে খুব ভালো পাওয়া যাচ্ছে, আর মটরশুঁটি তো পাওয়াই যাচ্ছে। তো এগুলো আমি এখানে অ্যাড করলাম ছোট ছোট করে কাট করে। এতে একটু ভেজিটেবল অ্যাড হয়ে যাবে আজকের এই বিশেষ দিনে, আর তার সাথে এটা খেতে তো অবশ্যই ভালো লাগবে। এটা একটু হালকা সতে করে নেব। তো এই শ্যামা চালটা দিয়ে আজকে এই বাসন্তী পোলাও তৈরি করব। আমার বানানো বাসন্তী পোলাও আপনারা অনেকেই পছন্দ করেন, তাই আজকে ভাবলাম শ্যামা চাল দিয়ে বাসন্তী পোলাওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, যেটা আমি বিভিন্ন উপবাসের দিন কিন্তু এটা গ্রহণ করে থাকি। তো এটা আমি বেশ কিছুটা কিশমিশ অ্যাড করলাম। ড্রাই ফ্রুটস আপনি আপনার প্রয়োজন মতন দিতে পারেন বা নাও দিতে পারেন। একটুখানি কিশমিশ দিলে খেতে খুব সুন্দর লাগবে, আর এটাতে ওই আবারও বলছি ড্রাই ফ্রুটসের পুষ্টিগুণ তো অবশ্যই যাবে। একটু কাজুও দিয়ে দিচ্ছি। আপনি এখানে ইচ্ছা করলে একটুখানি অন্যান্য ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, আখরোট ইত্যাদিও কিন্তু দিতে পারেন। একটু পেস্তাও কুচি করে দিতে পারেন। সামান্য একটু আদা, যেটা আমি বাসন্তী পোলাওতে সাধারণত দিই না, সেটা আমি দিলাম। কেন বলুন তো দিলাম? এখানে শ্যামা চালের একটা অন্য রকমের গন্ধ থাকে, সেই গন্ধটা ডমিনেট করার জন্য দিলাম। শ্যামা চালটা দেখুন আমি খুব ভালো করে দুবার করে ওয়াশ করে নিয়েছি। একদম বালির মতন গুঁড়ো 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 টাইপের হয় এই শস্যর দানাটা। এটা খাওয়া ফক্সটেল মিলেট একে বলা হয়, আর এটা খেতে দুর্দান্ত লাগে। আপনি নর্মাল যেমন ভাত খান না, ঠিক সেরকমই কিন্তু পেটটা অনেকক্ষণ কিন্তু আপনার ভরা থাকবে। আমি বলবো অনেক তার থেকেও বেশি ভরা থাকে। কিন্তু যদি আপনি ডায়েট করছেন, তাহলে কিন্তু আপনি এই থালিটা উপবাসের দিন ছাড়াও কিন্তু গ্রহণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ডায়েট ঠিকঠাক হবে। অনেকেই কিন্তু রাইস খেতে চান না যারা ডায়েটে আছেন। তো চালটা দিয়ে দিলাম আমি এখানে, আর তারপরে এখানে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা কিন্তু শ্যামা চাল, আপনি আর একটু জুম করে নিয়েও দেখতে পারেন। একটু হলুদ দেব, খুব বেশি মশলা কিন্তু আমরা এখানে দেব না, কারণ দরকারও পড়বে না। এবার দিচ্ছি শাহি গরম মশলা। এই গরম মশলার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর অবশ্যই একটুখানি নিচের দিকে যাবেন, কারণ অনেক দিন আগে এটা দিয়েছিলাম। আমি চেষ্টা করব মনে থাকলে আমি আই বাটনে দিয়ে দেবো। এবার যেমন আমি বলি যে যখন আমরা গোবিন্দভোগ চাল দিয়ে যে কোনো রাইস আইটেম বানাই, বাসমতির পোলাও বানাই, যেমন খুব ভালো করে ভেজে নিতে হবে, সেই রকমই কিন্তু খুব ভালো করে আমাদের চালটাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজবেন, দেখবেন এটা মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করছি আমি। তো খুব ভালো করে ভাজবো আমরা। এবার একটু ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দেবো। পোলাওতে যতটা আপনি মিষ্টি খান সেই অনুপাতে কিন্তু চিনিটা দিন, সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী। দেখুন চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছিলাম 3 জনের মাপে, অ্যাকচুয়ালি 6 জনের মাপে করছি, মানে ডাবল খাওয়া হবে, মানে টিফিনেও যাবে এটা, আর এমনিতেও খাওয়া হবে লাঞ্চ হিসাবে। তো সেই হিসাবের জন্য আমি এখানে 6 জনের মাপে করছি, সেই অনুপাতে আমি এখানে 2.5 গ্লাস জল দিয়েছি। তবে এই শ্যামা চাল নর্মাল চালের মতো নয়, এক একটা চালে কিন্তু একটু বেশি করে জল দিতে হয়। পুরো রান্নাটা আমরা প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, যাতে জলটা আমাদের ফুটতে থাকে। যখন জলটা ফুটে উঠবে, দেখুন আমি 2.5 গ্লাস জল দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিলাম। এখানে জলের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। শ্যামা চালে জল একটু বেশি লাগে নর্মাল চালের থেকে, গোবিন্দভোগ চাল বা ভাত খাবার যে চাল তার থেকে বেশি লাগে। এখানে একটু গোলাপ ফুলের পাপড়িও দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে। গোলাপ ফুলের পাপড়ি যেটা আলাদা সুবাস আছে, সেটাও ভাতের সাথে মিশে যাবে। দেখুন অনেকখানি হয়ে গেছে, কিন্তু এটা এখনও হয়নি। এরপরও আরও 1.5 গ্লাস জল দিয়ে আমি এটাকে আরও রান্না করেছি। এরকম ঢিমে আঁচে করে দেব, আর তারপর এটাকে কিন্তু হতে দেব। আমাদের চালটা কিন্তু হয়ে গেছে, আমাদের কাউনের চালটা। তো আমি ওটা সরিয়ে রেখে এখানে আর একটা কড়াইতে এখানে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, একটুখানি হিং দিলাম,
আমরা তৈরি করব সাদা আলুর দম। সাদা আলুর দম যে কোনো কিন্তু উপবাসের দিন খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি এই সাধারণ নুন না খান উপবাসের দিনে, তাহলে আপনি সৈন্ধব লবণ ব্যবহার করুন। আমি আমার মতন করে ব্যবহার করছি, আমাদের এই বিধিনিষেধটা নেই, সেই জন্য আমি নর্মাল নুনই ব্যবহার করছি। আপনি অবশ্যই রক সল্ট বা আপনি কিন্তু সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। তো আপনার মতন করে, আর যা যা জিনিস আপনি এখানে উপবাসে খান না সেগুলো ব্যবহার করবেন না। তো আমি এখানে আলু দিলাম, আলু ভালো করে এখানে সেদ্ধ করা নেই, একদম কাঁচা আলু। এক ফাঁকে দেখিয়ে দিচ্ছি, উইদাউট অয়েল আমি এখানে চাটনি তৈরি করব। যে কোনো রান্নার মধ্যে এই থালির মধ্যে একটু চাটনি থাকলে খেতে খুব ভালো লাগে। আমি কোনো তেল দিইনি কিন্তু, আর টমেটোটাকে কুচি কুচি করে কেটেছি, তাতে করে এই কড়াইয়ের মধ্যেই কেটেছি এরকম ছোট ছোট টুকরো করে, আর তাতে করে এই জুসটা বেরিয়ে এসছে সেটাই দেখালাম। একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢিমে আছে আরেকটা গ্যাসে হতে দিয়ে দিয়েছি। এবার দেখুন এই রকম করে আলুগুলোকে খুব নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। আলুটা ভাজাটাই এখানে দরকার, মানে এতটাই ভাজবেন যাতে আলুটা ভাজতে ভাজতেই কুক হয়ে যায়, কিন্তু তেল কম থাকবে, আর আঁচটাও ঢিমে আছে, কখনো মিডিয়াম আছে, এভাবে ভাজবো। কিছুটা মটরশুঁটি আমি এরকম ফ্রিজ করে রেখেছি, মানে এটা কিন্তু ফ্রোজেন করার মতন যে স্ট্রাকচারটা সেইটা কিন্তু আমি স্টেপটা করিনি, জাস্ট টিফিন বক্সে ভরে ছাড়িয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এতে করেও কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করা যায়, মোটামুটি 6 মাস আপনার এইভাবে একদম ফ্রিজারের মধ্যে কিন্তু ঠিকঠাক থাকবে। তো আপনি যখন ব্যবহার করবেন তখন একটু একটু বার করে নেবেন, নাহলে এরকম গরমের মধ্যে দিয়ে দেবেন। তো এখানে আমি মটরশুঁটিটা দিয়েছি, আর এখানে দেখুন আমার টমেটোটা যেহেতু নুন দিয়েছিলাম, এখানে কোনো হলুদ দেবো না, কারণ হলুদ যেহেতু আমি ফোড়ন দিয়ে রান্না করছি না, তবে দেওয়া যেতেও পারে। তো ভালো করে নাড়াচাড়া করলাম ওখানে, যাতে জুসটা বেরিয়েও এলো। এবার এখানে আমি আলুটাতে দেখুন আমার মটরশুঁটিটাও বেশ নরম হয়ে এসছে, আর এখানে কিন্তু আলুটাকে এরকম বারবার করে একটু নাড়াচাড়া করে আমি দিচ্ছি। তো এবার এখানে আমার টমেটোটা একদম দেখুন জুসটা শুকিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিলাম। তো এখানে দুটো এরকম মাঝারি সাইজের টমেটো ছিল, 6 চা চামচ মতন আমি এখানে চিনি দিলাম, একটু বেশি মিষ্টি মিষ্টি হবে। এখানেও কিন্তু আমি একটু কিশমিশ দিচ্ছি, আর এখানে কিশমিশটা দেখালাম, পরের বারটা কিশমিশটা আমি এই আলুর দমের মধ্যে দিয়েছি। তো সেটা আর এখানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাইনি। আচ্ছা, এখানে কিশমিশটা দিলে পারে এই জুসের সাথেই কিন্তু কিশমিশটা বেশ ফুলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। টক মিষ্টি একটা স্বাদের চাটনি হবে। এখানে আপনি ভাজা মশলা শুকনো লঙ্কার সাথে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কার সাথে ভেজে নিয়ে গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন। আমি অতটা মশলাদার এখানে তৈরি করছি না, সাধারণ একটা চাটনি করছি, কিন্তু খেতে খুব ভালো। এটা আম পাঁপড়, আমরা বাঙালিরা একে আম সত্ত্ব বলে থাকি। না, এটা কিন্তু সত্যি সত্যি আম দিয়ে তৈরি হয় না, এটা অন্য রকমভাবে তৈরি হয়, তবে এটা আম সত্ত্বই বলা হয় একে, এভাবেই এটা বিক্রি হয়। এটা দিয়ে আমি একটা মিষ্টিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা খেতেও খুব ভালো হয়েছিল। তো এই আমসত্ত্বটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যাকচুয়াল আমসত্ত্ব কীভাবে তৈরি করতে হয় সেটা যদি প্রকৃতি দেবী অনুকূল থাকেন, তাহলে এবছর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার ইচ্ছা আছে। তো এখানে একটু কাজু বাদামও দিয়ে দিলাম। কাজু বাদাম না চাটনির মধ্যে দিলে একটা অন্য রকমের মাত্রা পায়, আপনি দেওয়ার চেষ্টা করবেন, বেশ ভালো লাগে খেতে। তো আমাদের চাটনি একদম রেডি, একটুখানি ঘন করে নেব তাহলেই হয়ে যাবে। এই ফাঁকে আলুটা লাল হয়ে গেছে, কারণ কিশমিশটাও দেওয়া ছিল। তো একটুখানি কয়েকটা কিশমিশ একটুখানি বেশি ফ্রাইও হয়ে গেছে। এটার মধ্যে রয়েছে 4 মগজ আদা, 4 চামচ মতন 4 মগজ দিয়েছি, 4 চামচের মতন মাপে, আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবার পর একটুখানি দই দিয়ে 2 টেবিল চামচ দই দিয়ে আমি একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। ওই অংশটার আমি শ্যুট করতে পারিনি, কারণ এটা আমি অফিসের জন্য তৈরি করছি, হাজব্যান্ড খেয়ে যাবে, টিফিনেও নিয়ে যাবে। হ্যাঁ, বুঝতেই পারছেন তো, এই আর কি, এক এক দিন এক এক রকম বায়না হয় যে আজকে শিবরাত্রি, তাই আজকে সেও এরকমভাবেই খাবার খাবে, তাই অগত্যা আমাকে এটাই টিফিনের জন্য তৈরি করে দিতে হলো। তো যাই হোক, এইরকম অনেক কিছুতেই রাজি করানো গেল না, বললো যে না ঠিক আছে আজকে সেও এটা খাবে। তো যাই হোক, আমি এভাবে তৈরি করলাম। একটুখানি ফুটে যাওয়ার পর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল হবে না, কিন্তু এটা ভালো সুন্দর গন্ধ আসবে। আমাদের রাইস একদম রেডি হয়ে গেছে, দেখুন আমি নামিয়েও নিয়েছি বা সার্ভ করছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমি না আবারও হাত দিয়ে তুলে দেখিয়েও দেবো, একদম ঝরঝরে হয় এটা। তবে আঁচটা খোলা রেখে করবেন, এটা কিন্তু বন্ধ করে দিয়ে রান্না করলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর জলের ব্যাপারটা বারবার দেখবেন। এই রকম ড্রাই ড্রাই হয়ে গেছে আমার আলুর দমটা, সামান্য একটু রস রস মতন আছে। তো এরকমটাই চাইছিলাম, যেহেতু টিফিন বক্সে দেবো। আর এটা এরকমই খেতে বেশি ভালো লাগে। অসম্ভব সুন্দর খেতে হয়েছে গ্রেভিটা, জানেন তো। এই কিশমিশটা দিয়েছি না, এটা এর বেশি ভালো লাগছে। আর চার মগজের বদলে আপনি একটুখানি কাজু বাদামও দিতে পারেন। এবার চাটনিটা তুলে দেবার পালা। তো চাটনিটাও খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এই আমসত্ত্বটা দেবার জন্য বেশ টক মিষ্টি সুন্দর টেস্ট হয়েছে। দেখুন আমি তুলেও দেখালাম কত সুন্দর ঝরঝরে। আর এখানে সেমুই আর আমি একটুখানি সাবু দিয়ে, ছোটো দানার সাবু দিয়ে আমি একটা পায়েস তৈরি করেছিলাম। তো এইটাও এখানে সার্ভ করলাম। এটা আর আমি শ্যুট করিনি, তবে এর ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। যদি থালিটা ভালো লাগে আপনার, আমার পাশে থাকবেন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।